সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। দর্শক, সামষ্টিক অর্থনীতির কি অবস্থা এবং তার সাথে বাংলাদেশের পুঁজিবাজারে কি সম্পর্ক, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এনবিআর সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদ, আছেন মোহাম্মদ আহসানুল্লাহ, এমডি গ্রামীণ ক্যাপিটাল লিমিটেড। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো অর্থনীতির সব বিষয় নিয়েই এখন কাজ করছেন, কথা বলছেন, দীর্ঘদিন ধরে অর্থনীতিবিদ হিসাবে আমরা আপনাকে দেখছি। আপনি যদি খুব সংক্ষেপে বলেন যে এখন সার্বিক পরিস্থিতি অনেক অনুকূলে ব্যবসায়ীদের, এবং ব্যবসায়ীর শীর্ষ সংগঠন এফবিসিসিআই থেকে বলা হচ্ছে যে এই এখন ব্যবসার জন্য উপযুক্ত সময় এবং ব্যবসায়ীরা ভালো আছেন, তাই যদি হয় সামষ্টিক অর্থনীতি কি ভালোর দিকে যাচ্ছে কিনা? ধন্যবাদ। অবস্থা দৃষ্টিতে তাই মনে হওয়ার কথা। অ্যাকচুয়ালি অর্থনীতিতে চলৎশীল এবং পরিক্রমশীল থাকতে গেলে পর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তার অধিকাংশই সম্ভবত এখন স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু তারপরেও কথা থাকে যে হয়তো একটা দিকে বা একটা বিষয়ে হয়তো দেখা যাচ্ছে যে হয়তো কোনো সমস্যা নেই, কিন্তু আরও অন্যান্য দিকে, যেমন আমরা যদি বিনিয়োগের কথাটাই বলি, সেই বিনিয়োগটা তাৎক্ষণিক হয় না। বিনিয়োগটা একটা লং টার্ম, একটা পার্সপেক্টিভ করে প্ল্যান করে, যেমন আমি একটা ইন্ডাস্ট্রি করব, তো সেটা করতে গেলে আমার প্রথম চিন্তা ভাবনা থেকে শুরু করে শেষ পর্যন্ত সেই যাওয়ার ভিতরে যে বিভিন্ন স্টেজগুলো আছে, সেই স্টেজগুলোতে অর্থাৎ আমার পুঁজির প্রবাহ, আমি পুঁজি পাবো কিনা ইত্যাদি, তারপরে আমার যে অবকাঠামোগত যে সুযোগ সুবিধাগুলো সেগুলো থাকবে কিনা, বা এই সবগুলো জিনিসগুলো কিন্তু একসাথে একটা যৌথভাবে আসতে হবে বা থাকতে হবে। আমি হয়তো একটা জিনিস হয়তো দেখলাম যে ঠিক আছে, পুঁজি খুব ভালো আছে দেখা যাচ্ছে, কথার কথা বলছি, কিন্তু দেখা গেল যে আমার পরিবেশটা ঠিক নাই, কিংবা আমি যে পার্টিকুলার একটি ইন্ডাস্ট্রি করছি সেই ইন্ডাস্ট্রির জন্য যে প্রযোজ্য যে নীতিমালা বা যে এই ফিসক্যাল পলিসি বলি বা আরও অন্যান্য যেগুলো ট্যারিফ ট্যাক্স বা আরও অন্যান্য যা বলি, সেগুলো ধারাবাহিকভাবে ঠিক আছে কিনা। কেননা আমাদের মতো অর্থনীতি, বিশেষ করে উন্নয়নশীল অর্থনীতিতে সাম্প্রতিককালে বা বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় বা দক্ষিণ এশিয়ায় যেটা লক্ষ্য করা যায়, অনেক সময় দেখা যায় যে একটা কেন্দ্র নির্ভর নীতিমালা, বা ওই যে আমরা সবসময় বলি উপরের থেকে নীতিমালা আসে। এখন উপরের থেকে একটা নীতিমালা বা ব্যক্তি নির্ভর বা কেন্দ্র নির্ভর বা কোনো একটা বিশেষ কারণে হয়তো নীতি নির্ভর যে নীতিমালাগুলো আসে বা যদি আসে বা যে সেই পরিবেশ হয়, তাহলে হয় কি দুদিন পর আবার দেখা যায় যে ওটার কনসিস্টেন্সি থাকছে না। নীতিমালার থেকেই আসতে হবে। নীতি এবং যে নীতি জারি করা হবে সেটি স্পষ্ট স্পেসিফিক থাকতে হবে। আজকে সকালেও যেমনটি দেখলাম যে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে আছে একটা বিষয়, যে দেখা যাচ্ছে যে স্পেশাল ইকোনমিক জোন, সেই স্পেশাল ইকোনমিক জোনের বেশ কিছু ফ্যাসিলিটিস দেওয়ার ব্যাপারে, ভ্যাট বা আরও অন্য কিছু দেওয়ার ব্যাপারে দেখলাম যে আবার ডিফার হচ্ছে বা হচ্ছে একটা পর্যায়ে যে আবার মনে হচ্ছে যে আগে যে ঘোষণাটা দেওয়া হয়েছিল সেটা মনে হয় হয়তো ভালো করে দেখে বা বুঝে হয়তো করা হয়নি, এখন হয়তো আর রকম বলা হচ্ছে, এরকম হয়। তো সুতরাং ট্যারিফের চেঞ্জ হওয়াটার ব্যাপারটা, পলিসির চেঞ্জ হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু কনসিস্টেন্ট থাকতে হবে। কনসিস্টেন্ট না থাকলে হবে না। আমি সাথে একটা ছোট উদাহরণটা দিয়েই যাই, খুব সহজ হবে। আমি যখন জাপানে ছিলাম কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে, তখন টোকা ইঙ্ক, বাংলাদেশে এখন আছে, টোকা ইঙ্কের যিনি মালিক, তিনি আমার কাছে দূতাবাসে গেলেন 94-এ। আমি বললাম আমার বাংলাদেশের এই হচ্ছে ট্যারিফ, এই অবস্থা সব বলে, হি ওয়াজ ভেরি কনভিন্সড অ্যান্ড হি কেম। 97-এর এক দুপুরবেলা বুড়ো হন্তদন্ত হয়ে আমার অফিসে আসলেন, এসে বললেন তুমি যে আমাকে বললা এই সুযোগ সুবিধা, আমি এইসব হিসেব কিতাব করেছি, তো আমি টোকা ইঙ্ক সেখানে ইনভেস্ট করেছি সব কিছু, এখন দেখছি যে তোমাদের এবারের বাজেটে ট্যারিফ পুরো উল্টাই দেওয়া হয়েছে। অর্থাৎ র মেটেরিয়ালের ট্যারিফ আগে যা ছিল পরে যা ছিল এটা পুরোটা চেঞ্জ হয়েছে। বলে আমার তো এখন ক্যালকুলেট করে আমি তো দেখছি ভাই খুব খারাপ অবস্থা। তা তখন যাই হোক আমি তৎকালীন সময়ে অর্থমন্ত্রী মহোদয়কে আমরা লিখেছিলাম এবং ওনারা পরে এটা দেখেছিলেন। তা আমি ওটা বলতে চাচ্ছি যে কোনো পলিসিতে যখন একটা বিজনেস বা যখন কিছু একটা করা হবে, তা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার প্রশ্ন। সুতরাং একবার যে সিদ্ধান্ত দেওয়া হবে বা যেটা থাকবে সেটা ধারাবাহিকতা রক্ষা করতে হবে। স্যার, আপনার কথা ধরে যদি বলি যে এখন রাজনৈতিক পরিস্থিতিতে যদি আমরা দেখি মোটামুটি শান্ত, আপনি যদি বিনিয়োগ পরিবেশ বলেন, রাজনৈতিক অস্থিরতা যেহেতু নেই, বিনিয়োগ পরিবেশ আছে, মানুষের হাতে টাকা আছে, প্রচুর পুঁজি পড়ে আছে, ব্যাংকে টাকা আছে, ইভেন পুঁজিবাজার থেকে মানুষ টাকা তুলছে, তাহলে বিনিয়োগটা কেন হচ্ছে না? এখানে কি শুধু আমলাতান্ত্রিক জটিলতাই কাজ করছে নাকি অন্য কিছু আছে?
না, অনেকগুলো বিষয় যে আমি বললাম তো যে এটা একটা লং টার্ম পার্সপেক্টিভসের প্রশ্ন। আমি যদি একটা স্পেশাল ইকোনমিক জোন এখন করতে চাই, এটা আজকে বা কালকের বিষয় না। আমাকে জমি কিনতে হবে, আমাকে ওই সমস্ত সুযোগ সুবিধাগুলো সমাহার ঘটাতে হবে, আমাকে একটা কম্পিটিটিভ হতে হবে। কারণ আমি যদি একটা প্লট ডেভেলপ করতে যদি অস্বাভাবিক খরচ হয়ে যায় বা হয়, তাহলে তো আমি কম্পিটিটিভ প্রাইসে এটা ইনভেস্টরকে দিতে পারবো না। তো এখন আজকে আমি যদি বলি যে হ্যাঁ আমি এই দামে এই সাব্যস্ত করে এইভাবে এইগুলো সব পাবো ধরে নিয়ে আমি ইকোনমিক জোন যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু হঠাৎ যদি মাঝখানে যদি দেখা যায় যে কোনো এক স্টেজে যে আমি একটা ফ্যাসিলিটিস পাবো না বা পাইনি বা হচ্ছে তখন তো আমি কম্পিটিটিভ। তো সুতরাং লং টার্মে পথটাকে ক্লিয়ার করে দিতে হবে। জি হাসান ভাই, আমরা যদি একটু পুঁজিবাজারে আসি, দেখেন যে 2016টা পুঁজিবাজার ভালো হয়েছিল, তারপরে যে একটা মানে আস্থাহীনতা আমরা দেখছি, প্রতিদিনই বাজার একটু ভালো হওয়ার চেষ্টা করছে আবার পড়ে যাচ্ছে। আপনি যদি আজকের বাজারেও দেখেন একই অবস্থা, আমরা দেখছি যে ইন্ডেক্স 4700 ছিল, সেখান থেকে ক্রমাগত কমে যাচ্ছে। মানে এইটা কেন হচ্ছে? এখন তো অর্থনীতির মানে কোনো জায়গায় তেমন কোনো সমস্যা নেই, হয়তো ওইভাবে বিনিয়োগ হচ্ছে না, কিন্তু সমস্যাটা তো ওইভাবে দেখছি না। তাহলে পুঁজিবাজারে এই সমস্যাটা কেন রয়েছে? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। এটা আসলে হয়েছে কি, যে জিনিসটা আস্থার সংকটটা এখানে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াইছে। আমরা যদি রেগুলেটর থেকে চিন্তা করি যে পলিসি লং টার্ম পার্সপেক্টিভে যে পলিসিগুলো দেওয়ার কথা সেগুলো পজিটিভ। বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে আগের ছেদে তারা অনেক বেশি ক্যাপিটাল মার্কেট ফ্রেন্ডলি স্টেটমেন্ট বা পলিসির ব্যাপারে তারা যত্নশীল। কিন্তু একটা জায়গায় যেটা সমস্যা হচ্ছে সে তো আস্থার সংকটটা। এখন প্রশ্ন হতে পারে যে আস্থার সংকটটা কেন? আমরা যদি লাস্ট 3 উইকস চিন্তা করি, লাস্ট 3টা সপ্তাহে কিন্তু মার্কেট কারেকশন মোডে। প্রথম 2টা সপ্তাহ অর্থাৎ এই বছরের জানুয়ারির ফার্স্ট উইক অ্যান্ড সেকেন্ড উইক, এই 2টো সপ্তাহ ছিল একটু পজিটিভ। তারপর থার্ড ফোর্থ এবং এই মাসের এই কয়েকদিন থেকে শুরু করি, এখন কিন্তু কারেকশন মোডে আছে মার্কেট। তারপরেও আস্থার সংকটটা কেন, সেটা আমার এখানে আমি মানে উত্তরটা দিতে চাচ্ছি। সেটা হলো কি, কেন যেন মনে হচ্ছে যে এই সবাই বলতেছে 2016 সাল ভালো হবে এবং আমরাও মনে করতেছি ভালো হবে। ভালো হওয়ার জন্য যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক সবে আছে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু স্টেটমেন্ট, কারণ এই মার্কেটটা এত বেশি সেন্সিটিভ, কিছু কিছু স্টেটমেন্ট কোনো কোনো মহল থেকে এসে যায়, তখন মানুষের আস্থার সেখানে একটা সংকট বা আস্থাহীনতার একটা জায়গা সৃষ্টি। আপনি যেটা বললেন কিছু কিছু মানে মহলের স্টেটমেন্ট, এখন এটা যখন পজিটিভ স্টেটমেন্ট আসে তখন তো সেটার মানে প্রভাব বাজারে পড়ে না, তাহলে শুধু নেগেটিভটাই কেন পড়ে? পজিটিভটাও পড়ে, হয়তো বা এটা সাস্টেনেবিলিটি মানে যে দীর্ঘমেয়াদী থাকার কথা সেটা হয়তো থাকে না। কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি পজিটিভ যখন স্টেটমেন্ট দিয়েছে দায়িত্বশীল মহল থেকে, 1 দিন বা 2 দিন মার্কেট ভালো বিহেভ করছে, অতীতে যদি আমরা নাম উল্লেখ করতে চাই না। তো এখন যেটা হলো, এই আস্থার সংকটটা নিরসন করার জন্য যে জিনিসটা দরকার মনে হচ্ছে, বা আমি বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে তথ্যগুলা পাচ্ছি, যে আস্থার সংকটটা দূর করার জন্য যেটা দরকার, মানে একটা দায়িত্বশীল মহল থেকে একটা পজিটিভ কিছু এই মার্কেট সম্বন্ধে বলা। যেহেতু পলিসি সব ঠিক আছে, রাজনৈতিক অবস্থা ঠিক আছে, অর্থনীতিও যেভাবে হোক আগে যাচ্ছে এবং আমাদের যে গ্রোথ রেট যেটা ফোরকাস্ট করা হচ্ছে সেটাও পজিটিভ। সুতরাং এই ব্যাপারে দায়িত্বশীল মহল থেকে যদি একটা পজিটিভ স্টেটমেন্ট আসে, কেন যেন আমার মনে হচ্ছে হয়তো জেনারেল ইনভেস্টর যারা, তাদের মধ্যে একটা আস্থার জায়গাটা সৃষ্টি হবে, সেখান থেকে আস্তে আস্তে মার্কেট আগে যাবে। এই জায়গায় ফিরবো, একটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, কি জানতে যাচ্ছেন? হ্যালো, হ্যাঁ জি বলুন। যে আমি সম্মানিত অতিথির কাছে প্রশ্ন 2টি ধাপে করতে চাচ্ছি। প্রথমটি হলো গিয়ে যে অতিথি এখন বললো যে হলে গিয়ে বাজার কারেকশনে আছে, কারেকশন করা হচ্ছে, তার মানে কি প্রতিটি শেয়ারের মূল্য কি অতিমূল্যায়িত হয়ে গেছে যে বাজার কারেকশনে যাবে? আর দ্বিতীয় প্রশ্নটা, আমি সেই দিনেও অতিথিদের কাছে গেছি, তারা এড়িয়ে গেছে। যেমন কোন শেয়ারে 2 টাকা 4 টাকা বাড়লে
চিঠি দিয়ে বা হলে জি দর্শক, বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ আমাকে ফোন করার জন্য, আমাদেরকে এই প্রশ্ন তোলার জন্য। দর্শক, আপনার কে জানিয়ে রাখি যে এই বিষয়টা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং আমরা কর্তৃপক্ষ যারা আছেন বিএসএসসি, ডিএসসি, তারা কি বিষয়টা আদৌ বুঝতে পারছেন কি না সেই বিষয়টা আমরাও বুঝতে পারছি না, যে কেন শেয়ারের দাম বাড়লেই তদন্ত হয়, কমলে হয় না। জি, যে জায়গায় ছিলেন সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, যে জায়গায় ছিলাম ওনার সাথে একটু যে কারেকশন মোডে অতিমূল্যায়িত আর কারেকশন মোড কিন্তু দুটো ভিন্ন জিনিস। কিছু কিছু শেয়ারের এই কারেকশন মোডও অতিমূল্যায়িত থাকে, আবার কিছু কিছু শেয়ারে মার্কেট অন আপওয়ার্ড ট্রেন্ডও ডাউন অবস্থায় থাকে। কারণ ধরেন কম বেশি প্রায় 300টা শেয়ার লিস্টেড, তো এই শেয়ারগুলোর মধ্যে কোনো না কোনো শেয়ার অতিমূল্যায়িত সব অবস্থায় থাকবে, আবার আন্ডার প্রাইজও থাকবে। এটা মার্কেটের একটা ফেনোমেনা, এটা রেগুলার ট্রেন্ড, এটা থাকবে। জি স্যার, এই যে মানে ব্যবসায়ীরা অনেকদিন ধরে বলে আসছেন, বিশেষ করে এই কিছুদিন আগে ব্যবসায়ী শীর্ষ নেতা যারা ছিলেন তারাই বলছেন যে ফুয়েল প্রাইস কমানোর, যদিও বিসিসিআইর সভাপতি সেটার দ্বিমত পোষণ করেছেন। তো ফুয়েল প্রাইসটা তো এই মুহূর্তে ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক কম। যদি আমরা সবশেষ লেনদেন দেখি $30 পার ব্যারেল, তাহলে আপনার বাংলাদেশে সেটা কমছে না কেন? এবং এইটা তো একটা নেতিবাচক প্রভাব তো পড়ছে পণ্যের মূল্যতে। না, তেলের দামটাও কিন্তু এরকম একটা এখানে লং টার্ম পার্সপেক্টিভসের বিষয় আছে। তেলের দাম কালকে ইরানে কমে গেল বলে আজকে আমার এখানে কমে যাবে, অথবা কাল বেড়েছে বলে আমার এখানে পরশুদিন বাড়বে। কিন্তু এখানে যখন বাড়ে তখনই বাড়ানো হয় খুব 1-2 মাসের মধ্যে, কিন্তু এটা তো গত 1.5-2 বছর ধরে টানা কমছে। না না, সেটা তো অবশ্যই, সেটা আপনার প্রশ্ন হয়তো যথার্থ, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা আমদানি করি, আমদানির এলসি খুলি হয়তো 3 মাস আগে, তারপর সেটি এসে আমার বাজারে বিক্রি হয়। ইতিমধ্যে কিন্তু বিশ্ববাজারে দাম ওঠানামার যথেষ্ট চলতে থাকে। হ্যাঁ, এটা ঠিক যে গত 1 বছর 2 বছর যাবত আমরা দেখছি যে তেলের দাম যথেষ্ট কমে যাচ্ছে। আমাদের আগে যে প্রাইস ছিল সেটাই আমাদের সাবসিডি ছিল, মানে সাবসিডি দিয়েই করতে হতো। কারণ অর্থাৎ তখন বিশ্ববাজারের দর এমনটিই ছিল যে আমরা ওর সাথে টিকে থাকতে গেলে আবার আমার অর্থনীতির সমস্যা, এই জন্য আমরা কিন্তু স্যার এই বিষয়টা স্যার অনেকেই প্রশ্ন তুলেছেন যে সরকার যে সাবসিডি দিত, সাবসিডি এই যে অবচয় বা এখানে যে চুরি বা অন্য যে সরকারের যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে যে ক্ষতিটা হয় সেটা অ্যাড করে অবচয় ধরা হয়েছে। সবশেষ যে তেলের মূল্য বাড়ানো হলো তখন ইন্টারন্যাশনাল মার্কেটে 120 এইরকম ছিল ডলার পার ব্যারেল, সেটা এখন $30 নেমে গেছে। এখন কত নামলে সেটা হলো যে বলা হবে যে ইন্টারন্যাশনাল মার্কেটে কমলেই কমানো উচিত কিনা? না না, এখানে এটা হচ্ছে কি অনেকগুলো, এটা এর জন্য তো বার্ক এই এনার্জি রেগুলেটরি কমিশন আছে বা তারা আছেন, তারা এটা পরীক্ষা করে দেখবেন। এটা শুধু একটা বা দুইটা উপসর্গ দিয়ে কিন্তু এই দামের বিষয়গুলোকে হয় না, এর সাথে অনেকগুলো বিষয় জড়িত থাকে। যেমন যে জিনিস আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হয়, আমার এখানেও হয়, আমার প্রতিবেশী দেশেও হয়, সব জায়গায় হয়। এবং এই যে $30 যেটা এটি আসছে ইরানের উপর থেকে, ওই যে নিষেধাজ্ঞাটা উঠে যাওয়ার ফলে। আগে হয়তো এটাকে একটা কৃত্রিম উপায়ে সবাই এটা মেনটেন করতেছিলেন, এখন তারা হচ্ছেন। হয়তো কালকেও হয়তো আবার দেখা যাবে যে আরেকটা কোনো অভাবতী একটা কোনো ঘটনা ঘটবে বা কিছু হবে, তখন আবার আরেক ধরনের হবে। যাই হোক, এটা বিশ্ববাজারে এটা চলতে থাকুক, কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের যা আমরা আনছি তার সাথে আমার বাজার মূল্য, সহনীয় বাজার মূল্য, আমি সহনীয় শব্দটাও ব্যবহার করছি, সহনীয় বাজার মূল্যে আনতে গেলে তার একটা যথাযথ হিসাব কষে করতে হবে, এবং সেই করার পথে নিশ্চয়ই আছেন। কারণ এখানে হচ্ছে যে এমন একটা জিনিস, আমি এখানে খুব দর কমিয়ে দিলাম বা দর কমে গেল, তখন কিন্তু অতীতে দেখা গেছে এই জিনিস কিন্তু আবার অন্য দেশে পাচার হয়ে যায়। আমার এখানে যদি আমি সিগারেটের দাম খুব বেশি বাড়িয়ে দেই, তাহলে থাইল্যান্ডের ওই অল্প দামের সিগারেট কিন্তু আপনার পাচার হয়ে চলে আসবে। এগুলোর কিছু অনেক ধরনের বিষয় আছে। আমি মনে করি যে সরকারের যারা কর্তৃপক্ষ বা যে বিষয় যে মেকানিজম আছে সেটা তারা এটা নিশ্চয়ই এই সব দিক বিবেচনা করেই এটা দেখবেন। এটা শুধু 14 দিনে দেখে না যে কালকে $30 হয়ে গেছে আমার এখানে, তাহলে ওই প্রপোর্শনালি কেন কমে আসতেছে না। হ্যাঁ, এটার বিষয়গুলো কিন্তু ওই বেশ কয়েকটি ইন্ডেক্স, বেশ কয়েকটা বিষয় দিয়ে তারপর দেখতে হবে। তবে এটা ঠিক, ওভারঅল এটা ঠিক যে আসলে একটি সহনীয় পর্যায়ে বা একটি যুক্তিযুক্ত পর্যায়ে তেলের দর
নির্ধারিত হওয়া উচিত। স্যার, আপনার নিশ্চয়ই মনে আছে অর্থমন্ত্রী বলেছিলেন যে ফুয়েল প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটে যেরকমই হোক সেটা অ্যাডজাস্ট করা হবে, তাই যদি হয় বাড়লে দেখছি আমরা সমন্বয় করা হয়েছে, কিন্তু কমলে এই না বাড়লে করা হয়েছে সেটা তো সে অতীতের বিষয়, অনেক আগে সব শেষ যখন কমানো হয়েছে হয়নি। তারপর বাড়ানো হয়েছে, তারপর থেকে কিন্তু ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এখন এইটার যে আপনি যে ব্যাখ্যাটা দিলেন হয়তো এটাই ঠিক, কিন্তু মানে ইন্টারন্যাশনাল মার্কেটে কমলে আপনার কস্ট প্রাইস তো আপনার কমছে, অবশ্যই কমছে। তাহলে আপনি কেন কমাচ্ছেন না? এবং এটার যুক্তিটা সেই কস্ট প্রাইসটা আমি বললাম তো যেটা 14 দিনের কেনাকাটার বিষয় না তো, 1-1.5 বছর ধরে ফুল প্রাইস কমছে। জি, আমরা একটু আসন্ন ভাইয়ের কাছে আসবো, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কেউ আমাদের সাথে আছেন নিশ্চয়ই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। মানে আপনারা যে বিগত 5 বছর থেকে যে আপনারা ওই যে লাইভ গুলো সরাসরি আমাকে দেখাচ্ছেন, কিন্তু আমরা আশার আলো নিয়ে এখনো বুক বেঁধে আছি। কিন্তু সরকার কি আমাদের প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছেন, কিন্তু আসলে এই জটিলতাটা কোথায়? কিন্তু আসলে এখানে মানে গ্যাম্বলার না আপনার কোনো একটা দুষ্কৃতি চক্র মানে মার্কেটের সঙ্গে জড়িত? জি ধন্যবাদ। দর্শক, এখানে আসলে আমরা গত 5 মাস ধরে এই প্রোগ্রামটা করছি, আপনি আমাদের প্রোগ্রামের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আর এইখানে বাজারের বিষয়টা আমরা এখানে যাদেরকে নিয়ে আসি, যাদেরকে আমরা যাদের কথা শুনতে চাই আপনারাও শুনেন, তারাই শেয়ার বাজারের মানে সব ক্ষেত্রেই তারা আছেন এবং তারাই নীতি নির্ধারণী মহলে থাকেন, ডিসিশন নেন, এবং তারা যা বলেন তাতে তো মনে হয় যে তারা আন্তরিক, সরকার আন্তরিক। তাহলে সমস্যাটা কোথায়? এই আপনার মতো এই প্রশ্নটা আমারও। এটা আসলে আমি কিন্তু একটু আগেও বলেছিলাম যে পলিসিগত সব কিছু পজিটিভ, কিন্তু এখানে আস্থার একটা সংকট বিরাজ করতেছে। আস্থার সংকটটা যেটা বললাম যে এখন এই ব্যাপারটা যেহেতু পলিসি ফ্রেমওয়ার্ক ইন অল রেসপেক্ট বোথ ওয়ে, দ্যাট ইজ বাংলাদেশ ব্যাংক, এসএসসি বা বিএসসি। বাংলাদেশ ব্যাংকের একটা প্রশ্ন আছে, অর্থ মন্ত্রণালয় থেকে আপনি বলেছিলেন যে সর্বোচ্চ একটা মানে এমন একটা পর্যায় থেকে কিছু আস্থার সৃষ্টি করা উচিত। আপনি অর্থমন্ত্রীর কথা যদি ধরেন, গত বছর শেষের দিকে অর্থমন্ত্রী বলেছেন কিন্তু যে এই ব্যাংকের যে এক্সপোজারের বিষয়টা, এটা টাইম বাড়িয়ে দেওয়ার জন্য, এবং এই অর্থ মন্ত্রণালয় থেকে একটা চিঠিও দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে, এবং আমি এটা বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিয়েছি আমি ব্যক্তিগতভাবে, সেখান থেকে যে রেসপন্সটা আমি পেয়েছি সেটি হচ্ছে তারা করছে না। না, এই বিষয়টা যেহেতু বিএসসিসির মানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও আন্তরিক এই টাইম ফ্রেমটা বাড়ানোর ব্যাপারে, সাধারণ বিনিয়োগকারীদেরও প্রত্যাশা বা এই মার্কেটের সাথে যারা পার্টিসিপেন্ট সবারই প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্যই কিন্তু মিনিস্টার অফ ফাইন্যান্স থেকে বাংলাদেশ ব্যাংকের চিঠিটা যেটা আপনি বললেন ফরওয়ার্ড করা হলো। তো আমরা এখনও আশাবাদী, হয়তো ওইখানে আপনি বলতেছেন এখনও হচ্ছে না, কিন্তু বাট আমরা এখনও আশাবাদী যে এটার ব্যাপারে হয়তো একটা পজিটিভ, কারণ এখনও টাইম ফ্রেম আছে। জুলাইয়ের 21 তারিখ পর্যন্ত এক্সিস্টিং যে টাইম ফ্রেমটা এবছরের জুলাইয়ের 21 তারিখ পর্যন্ত আছে। তো এর মধ্যে আমরা আশাবাদী যে হয়তো অচিরেই এটার একটা পজিটিভ যে টাইম ফ্রেম বাড়ানোর ব্যাপারে যেটুকু আমরা শুনতেছি হয়তো 2 বছর 2018 পর্যন্ত করার, সেটা করলে যে সুবিধাটা হবে এখানে একটা রুম ক্রিয়েট হবে, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা, এক্সপোজারটা উইদিন লিমিট আনার ব্যাপারে এটা একটা মানে 2 বছরের একটা টাইম ফ্রেম পেল। এটা ইনস্টিটিউশনগুলোর ক্ষেত্রে বলতেছি। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য যে কথাটা আমি একটু আগে বলছি, কোনো দায়িত্বশীল মহল থেকে যে মার্কেটে আসলে আস্থার সংকট থাকার কোনো কারণ নাই, যেহেতু সব কিছু পজিটিভ, মার্কেট একটু ভাইব্রেন্ট স্টেজে যেতে হলে একটু সময় দিতে হবে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সেটা কত সময়? 6 বছর হয়ে গেছে, আরও কত সময়? না 6 বছর না, আমরা বলছি 2016 সালটা, এই সালের কথাই বলছি। এই সালে মাত্র 1 মাস গেল, সুতরাং সময় আছে। সেজন্য বলতেছি এই মার্কেটে এর ইতিপূর্বে আমি আপনার এই স্টুডিওতে আমি বলেছিলাম যে এখন আমাদেরকে যাদের সত্যিকার অর্থে সারপ্লাস ফান্ড আছে তাদের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট হিসাবে ক্যাপিটাল মার্কেটটা বেছে নেওয়া উচিত। কারণ সে যদি চিন্তা করে ব্যাংকে রাখলে কত পাবে, এখানে কত পাবে, বিনিয়োগের উপযুক্ত সময় আপনি সেটা বলতে যাচ্ছেন। জি জি, আমাদের সময় একদম শেষ। না সেটাই যেটা বলতেছি যে এই জন্য বলছি যে সময়টা যেটা আপনি বললেন সে কথাটা আমি বলি, সময়টা মাত্র 1 মাস গেল। আমরা আশা করতেছি আস্তে আস্তে, কারণ মার্কেটে আপ অ্যান্ড ডাউন দুটো থাকে, আপনার পিছনেও কার্ভের মুভমেন্টটা একইভাবে বলা আছে। তো এখন ডাউন ট্রেন্ডে কিন্তু দেখে শুনে যদি কিনা যায়, আপ ট্রেন্ডে তখন কিন্তু
উইথ প্রফিট বের আসলে হওয়া। ভাই ডাউন ট্রেন্ডে কেনা যায়, এখন কে কিনবে? নতুন বিনিয়োগকারী আসছে না, যারা আছেন তারা তো কিনে বসে আছেন, তাদের তো আর নতুন করে ফান্ড নিয়ে আসতে নতুন পারছে না। বিনিয়োগকারী আনার জন্যই বলতেছি একটা দায়িত্বশীল মহল থেকে এই স্টেটমেন্টগুলো দেওয়া, মার্কেট এখন আতঙ্কিত বা আস্থার সংকটের কোনো অবস্থান নাই, আপনার এই স্টেটমেন্টটা একটা কিন্তু আমি আপনার সাথে পুরোটা একমত এই কারণে না যে নতুন বিনিয়োগকারী যারা আসবেন তাদের তো দেখাতে হবে, তারা দেখবেন যে এই পুঁজিবাজারে বিনিয়োগ করে আমি মুনাফা পাচ্ছি। কিন্তু গত আপনি 2-3 মাসের আচরণ যদি দেখেন যে এইখানের যারা নীতি নির্ধারণী মহলে আছেন, এই পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট ছাড়ও আছেন একটা স্টক এক্সচেঞ্জের দায়িত্বে, এইখানের তাদের আচরণগুলো এরকম যে এখানে এসো না, এখানে আসলেই তোমাকে ধরা হবে। না না এটা আপনি দেখেন এই বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এইখানে আপনার যারা ব্রোকারেজ হাউসের সিইও তারা এসে এখানে বলে গেছেন একটা ব্রোকারেজ হাউসে একদিনে ডিএসসি থেকে 5টা চিঠি গেছে এই আপনার জানুয়ারি। তো আপনি এইভাবে যদি হয় এটা কিভাবে সম্ভব? ওই বিষয়গুলো রেগুলেটর আপনি যদি স্যার এই বিষয়ে কিছু বলেন একদম শেষ পর্যায়ে, যে মানে স্বচ্ছতা জবাবদিহিতা অবশ্যই লাগবে, স্বচ্ছতা জবাবদিহিতা থাকার জন্য যা কিছু করার সবকিছু করা হবে। যেমনটি উনি বলেছেন, অ্যাকচুয়ালি 2015 সালে বেশ কিছু সংস্কারমূলক পদ্ধতি, বিশেষ করে ওই যে অ্যাকাউন্টিং এবং যে এফআরএ যে বিষয়টা বা আরও অন্যান্যগুলো বা ট্রেকের যে রুলস রেগুলেশনসগুলো, এগুলোর ভিতরে যে সমস্ত সংস্কারযোগ্য যেসব বিষয় ছিল সেগুলো কিন্তু করে দেওয়া হয়েছে। উনি বারবার বলছেন যে রেগুলেশন বা সব কিছুর দিক থেকে ঠিক আছে। অ্যাকচুয়ালি পুঁজিবাজারের বিষয়টা হচ্ছে কি, ওই যে সাপ্লাই সাইড আর ডোমেস্টিক ডিম্যান্ড সাইড, এই দুটোর ভিতরে ইকুইলিব্রিয়াম এইটা ঠিক হচ্ছে না যে ঠিক বলছি না। আমাদের কিন্তু দেখেন ওই বাড়ছে না ঠিকই, কিন্তু আমাদের সূচক এবং অন্যান্য জিনিসগুলো কিন্তু আছে, ঠিক আছে, হয়তো ঠিক খুব নাটকীয়ভাবে বিরাট বাড়ছে না, নাটকীয়ভাবে বাড়াটাও আবার ঠিক না, এটা আস্তে আস্তে বাড়তে হবে বা আস্তে আস্তে যাতে ওইটার সাথে হয়। হ্যাঁ, মানে নাটকীয়ভাবে বাড়াটা ঠিক না, কিন্তু নাটকীয়ভাবে কমাটা কি ঠিক? না না, কোনোটাই ঠিক না। আমি তো বলছি আপনার স্টক এক্সচেঞ্জে আপনি একটা দায়িত্বে আছেন, এটা পুরোটা আপনি চেয়ারম্যান, এখানে কোন শেয়ারের দাম কমলে কেন এটা তদন্ত হয় না? মানে এখানে বলা আছে যে দাম বাড়লেই তদন্ত হবে? আমার মনে হয় না, আমি জানি না। আর ওই ধারণার ব্যাপারে আপনি কেন ডিসিশন নিচ্ছেন না? ওই ধারণাটাই বোধহয় ঠিক না যে বাড়লেই শুধু তদন্ত হচ্ছে আর কমলে তদন্ত হচ্ছে, তা না। এটাই সত্যি স্যার, না এটাই সত্যি বাইরে থেকে মনে করা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু প্রতিদিন আমরা প্রতিটা এর কিন্তু আমরা দেখি, লক্ষ্য করি এবং করলে সেই ট্রেক হোল্ডারের সাথে বা তাদের সাথে সবসময় এটা কিন্তু যোগাযোগগুলো চলছে। অনেক কিছু পদক্ষেপ আছে যেগুলো বাইরের লোকের জানার কথা থাকে না বা থাকে না, সেগুলো ঠিক হচ্ছে, সেগুলো কিন্তু ঠিক হচ্ছে। এখন ওই যে আবার বললাম তো যে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ভিতরে যে মিথস্ক্রিয়া যেটা হওয়া দরকার, ভালো পুঁজি আসাও দরকার, সেটার প্রতি ওই যে উনি যেটা বললেন আস্থার ব্যাপারটা, যার দাম দেখা যাচ্ছে যে হঠাৎ করে খুব মানে এমনভাবে সেটা ঘোষিত হয়েছে, পরে দেখা গেল সেটার সাথে মিলল না। আর আমাদের পুঁজিবাজারের যারা সম্মানিত বিনিয়োগকারী তাদের নিজেদেরও কিছু কারেকশন হচ্ছে বা তাদের সেটা লাগছে আর কি। তা যাই হোক, এই বিষয় নিয়ে বেশি কথা উনি যে বারবার বলছেন যে কর্তৃপক্ষ থেকে আস্থার কথা বলা, আর আপনিও একটু বললেন যে সম্ভবত আমরা বলছি যে না আইসেন না, এই কথাগুলো এগুলো কিন্তু ঠিক না। আপনি বলছেন আপনারা বলছেন পরিস্থিতি তাই সেটাই বোঝাচ্ছে। একদম লাস্ট কমেন্ট যেটা হলো, আসলে বাড়লে ইনকোয়ারি হচ্ছে বা তদন্ত হচ্ছে, কমলো হচ্ছে না, এটা একটা বিষয় আপনার তরফ থেকে আসলো না, এটা আমার তরফ থেকে আসে না, এখানে বিনিয়োগকারীরা যারা আজকেও শুনলেন একই কথা। এখন এই বিষয়টা হয়তো কনসার্ন অথরিটি এই বিষয়টা যত্নবান হবেন, যেহেতু এই বিষয়টা নিয়ে একটু সেন্সিটিভ ইস্যু, আমি এটা আশা মনে করি। আর আরেকটা বিষয় হলো, খুব যে আমি তাড়াতাড়ি মানে গেইন নিব, আগে যেরকম ধরেন মানে প্রাইস কস্টিং এবং মার্কেট প্রাইসের সাথে ভালো একটা গ্যাপ হতো, এখন ওটা চিন্তা না করি আমি মনে করি ওনাদের যারা এই মার্কেটের সাথে সম্পৃক্ত সবারই অল্প লাভে সন্তুষ্ট থাকা উচিত। তাহলে হয়তো এই বারবার যদি 2 টাকা 5 টাকা 1 টাকা বা 8 আনা গ্যাপে যদি একটু প্রফিট টেক করতে থাকে, দেখা গেল যে অল্প লাভটাই এক পর্যায়ে ওনার শর্ট টার্ম থাকতে বলছেন, মানে ট্রেডিং এ থাকতে বলছেন। এই কারণে বলতেছি, যেহেতু মার্কেটটা এখনো ওই লেভেলে যায় না যেটা আমি একটু মানে আর একটু সময় নিয়ে অপেক্ষা করব, প্রফিটটা আরো বেশি হবে, আরো বেশি হবে। স্যার একদম শেষ কথা যে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার স্টক এক্সচেঞ্জ অনেক ভালো করছে এবং এইখানের ব্যাপারে বিনিয়োগকারীদের অভিযোগও কম, আমরা যেটা দেখে থাকি। সংক্ষেপে যদি বলেন যে এই বাড়লে যে তদন্ত হয় বিনিয়োগকারীদের সবার যে একটা ধারণা, আপনার স্টক এক্সচেঞ্জ থেকে এরকম কোনো ডিসিশন নেওয়া হবে কিনা যে হ্যাঁ কমলেও তদন্ত হচ্ছে?
আমি এটা আলাদা করে বলবার বিষয় নাই, এটা কিন্তু সবসময় যে উনি তো আজ পর্যন্ত আমরা দেখি না এটা না, এটা দেখা, আমি তো আবার বলছি যে সবকিছু প্রতিদিন সব লোক সব দেখতে পায় না। এটা হচ্ছে যে মার্কেটকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া এবং চলে। অস্বাভাবিক কিছু হলে সেটা বৃদ্ধির ক্ষেত্রেও নেমে যাওয়ার ক্ষেত্রেও, কেননা নেমে যাওয়ার ওটাই বোঝা হয় যে নিশ্চয়ই তার কোনো হিসাব কিতাবে তার কোনো জায়গায় কোনো কিছু ছিল। এই জন্যই কিন্তু ওই যে এসএসসি যে এখন খুব স্ট্রিক্টলি ওই যে অডিট রুল এবং কারা কি করবে এইগুলো ধরবার কথা বলা হয়েছে। ধন্যবাদ। এবং আমরা আশা করছি আপনার স্টক এক্সচেঞ্জ থেকেই প্রথম এটা আমরা হয়তো বিনিয়োগকারীরা দেখতে পারবে যে মানে অস্বাভাবিকভাবে কমে গেলেও তদন্ত হচ্ছে, কোম্পানির কাছে জানতে চাওয়া হচ্ছে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এখানে শেষ করছি। আগামীকালকে দেখা হচ্ছে অন্য কোনো অতিথিদের সাথে এই একই বিষয় নিয়ে। এই অনুষ্ঠানটি সহ এনটিভির সব খবর জানতে আপনারা লগ ইন করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। আল্লাহ হাফেজ।